উত্তম কুমার সম্বন্ধে যে যাই বলুক, এতদিন ইন্ডাস্ট্রিতে থেকে এটুকু বুঝেছি যে তার মতো এত বড় মাপের অভিনেতার সাথে নিজের নাম জুড়ে গেলে যে নিজের নাম হবে, এটা নতুন আসা অভিনেতা অভিনেত্রীরাও বোধহয় জানেন। তাই তার নামে আজ কোনো স্ক্যান্ডাল নয়, শুনবো সেই সমস্ত মানুষদের কথা যা তারা নিজে বলেছেন। তাই আজ ঘুরতে ঘুরতে চলে এলাম এই বাড়িটার কাছে। চিনতে পারছেন কি? আমি সোজাই ঢুকে যাচ্ছিলাম, কিন্তু না, নেম প্লেটটা একটু দেখিয়ে দিই আপনাদের। চলুন এবার ওনার বাড়ির অন্দরমহলে যাওয়া যাক। আমাদের চ্যানেলে সে সম্বন্ধে অনেক মানুষের সান্নিধ্য আপনি পেয়েছেন। আমার তো দেখতে দেখতে এটা 54 ইয়ার্স। 1970 সালে আমি মৃণাল সেনের ইন্টারভিউ ছবি দিয়ে শুরু করেছিলাম। ভগবানের আশীর্বাদে, অশেষ আশীর্বাদে প্রথম ছবিটা আন্তর্জাতিক শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি পেয়েছিলাম কার্লোই ভ্যালি থেকে। তো তারপরে চলা শুরু হলো। এর তো 54 বছরের আমার কেরিয়ারে বছর 4-5 আমি কাজ ছেড়ে দিয়েছিলাম, টোটালি ছেড়ে দিয়েছিলাম। মানে যে কোনো কারণে আর ভালো লাগছিল, টায়ার্ড হয়ে গেছিলাম ঢুকছিল। তো এত লোক এতবার বারবার বলে, দাদা অন্তত একটা দুটো ছবি করে দাদা, পুরো কেন ছবি পরে বলাতে বছরে হয়তো একখানা কিংবা দুখানা ম্যাক্সিমাম, তার চেয়ে বেশি নয়, এরকম একখানা দুখানা ছবি করি। মানুষের সান্নিধ্যে এসেছেন সেই সময়টা গোল্ডেন পিরিয়ডে আপনি কাজ গরিবের করেছেন। আমি তো আগেকার দিনে সত্যজিৎ রায়, মৃণাল সেন, তরুণ মজুমদার, রজয় কর, পূর্ণেন্দু করেছিলাম। পরে আরেকটা ছবি করেছিলাম। এদিকে দীনেন গুপ্তের সঙ্গে অনেক, অরবিন্দ মুখার্জির সঙ্গে অনেক, পিনাকি মুখার্জির সঙ্গে। আগেকার দিনে যত ভালো ভালো পরিচালক ছিলেন, একমাত্র আনফর্চুনেটলি এক পরিচালকের সাথে আমার কাজ করা হয়নি, কিন্তু অত্যন্ত ভালো পরিচালক থেকে, তার নাম কমল সিং, তার সঙ্গে আমার পরিচয়। তো উনিকে বাদ দিলে মোরালেস আর যতজন আছে মোরালেস ওদের সঙ্গে কাজ করেছে। তো এই যে পরিচালকদের কথা বলছেন যাদের সঙ্গে কাজ করেছেন, তাদের প্রত্যেকের সঙ্গে কাজ করতে গিয়ে নিশ্চয়ই কোনো না কোনো স্মৃতি আপনার মনের মধ্যে আছে, যেটা মনের মধ্যে স্ট্রাক হয়ে আছে বা যেটা থেকে অনেক কিছু শিখেছেন, এরকম একটা কোনো একজনের স্টাইল এক এক রকম হয়, ডেফিনেটলি মানে পার্সন টু পার্সন ভ্যারি করে, যেরকম অ্যাক্টিংও ভ্যারি করে না, একই চরিত্র কিন্তু দুজনে দুরকমভাবে পাঠ করছে। এরকম তো তার পরের যে জেনারেশন আছে, পরের জেনারেশনেও কিন্তু অঞ্জন চৌধুরী, হরনাথ চক্রবর্তী, সুজিত গো, তাদের সঙ্গে কিন্তু আমি অনেক ছবি করেছি, অনেক। তো অনেকটা গ্যাপ, মানে অন্তত সেই কবে থেকে অনেকটা প্রথম, তারপর সেকেন্ড, তারপর থার্ড, এরকম 3টে জেনারেশনের সঙ্গে আমার কাজ হয়ে গেছে। সেটাই একদম ঠিক কথা। এবং তারপরে যেটা জানতে চাইবো, অনেক নায়ক নায়িকা এদের সঙ্গেও কাজ করছেন, তো তাদের সম্বন্ধে যদি একটু কিছু ছুঁয়ে যান। সব থেকে বেশি আমি ভক্ত ছিলাম উত্তম কুমার, সব থেকে বেশি আমি ভক্ত ছিলাম উত্তম কুমার। উত্তমদাকে একটা, আমার যত এতজনকে দেখেছি, ওর মধ্যে একটা না ম্যাগনেটিক ব্যাপার ছিল, মানে একটা অদ্ভুত রকম টেনে নেওয়ার একটা ব্যাপার ছিল। সেটা ভাবি কি রকম ঈশ্বর দত্ত ব্যাপার, ওটা একদম ঈশ্বর দত্ত ব্যাপার। অন্যরাও ভালো ভালো উদাহরণ যদি না, উদাহরণ আমি উদাহরণ মানে কি বলবো, আমি যখন ফিল্মে ঢুকিনি, ভবানীপুরে থাকতাম, ওখানে সাউথ ক্লাবে উত্তম কুমার সন্ধ্যেবেলা শুনেছিলাম টেনিস খেলা যায়। তো অনেক সময় পড়াশোনা ছেড়ে দিয়ে ওইখানে গিয়ে ওনার টেনিস খেলাও দেখেছিলাম সাউথ ক্লাবের। ওনার যাকে মানুষটা হচ্ছে উত্তম কুমার সময় দুটো বলবো, ওনাকে বড় অ্যাক্টার তো সবাই যারা ছবি দেখেছে তারা বলবে কত বড় অ্যাক্টার, আমি অ্যাক্টার ছাড়া বলবো বড় মানুষ। এরকম কাইন্ড হার্টেড একটা এরকম মানুষ শেখার মতো জিনিস। ছবি করতে করতে ধরুন কোন ছবি বানানো হচ্ছে, দেখে না যে আগেকার দিনে কোনো অ্যাক্টার অ্যাক্ট্রেস বসে গেছে কিনা। আগেকার দিনে খোঁজ নিয়ে যে হাতে কাজ নেই বা ওর হাতে কাজ নেই বা তার, তখন ডিরেক্টর বলে ওদের খোঁজ নেওয়া দেখা। তো এই যে ব্যাপারটা, এটা আমাকে মানে মুগ্ধ করেছে, মুগ্ধ। মানে ওর এই যে ফিলিংস ফর দ্য পিপল, যে তারপর টেকনিশিয়ানসরা অনেক সময় অনেক নানা কোনো টেকনিশিয়ানসের অভাব অনটন থাকে, তো মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে বা চোখের অপারেশন হলেই হবে, হ্যাঁ বহু ক্ষেত্রে তার টাকা পয়সা চাইতো তার কাছে। তো বললো দিলাম, কিন্তু তুই কাউকে বলবি। লোকে তো আজকাল তো ঢেড়া পাটাতেই ব্যাস এত দিয়েছে বলে আপনাকে দেরি করে না,
এ ঠিক উল্টোটা বলছে, আমি ভুলেও যদি জানতে পারি কাউকে বলেছিস তাহলে কাজ জীবনে পাবে না। তো ওর এই মনটা আমার একটার ছেড়ে দিন, এরকম মন পাওয়া তো একটার ছেড়ে দিন, এরকম মন পাওয়া তো একটার ছেড়ে দিন, এরকম মন পাওয়া তো শক্ত না, সেটা আমার মন ভরিয়ে দিয়েছে। সত্যি। আর আরেকটা জিনিসও শুনেছি যে উনি খুব ছোট যারা আর্টিস্ট, মানে কম নতুন যারা উঠছে তাদেরকে খুব ইন্সপায়ার করতেন, এবং শুনেছি যেটুকুনি যেরকমই কিছু মানুষদের লেখা থেকে পড়া, তো সেখান থেকেই শোনা যে খুব ইন্সপায়ার করতেন এবং তাদেরকে এভাবে সাহায্য করতেন যে কিভাবে অ্যাক্টিং করতে হবে, সেটাও তিনি অনেক। ওটার ব্যাপার হলো না জিজ্ঞেস করলে উনি বলতেন না, কারণ একটু সত্যি কি আমি বলতে যাবো আপনি কেমন করে নেবেন আমি জানি না, সে তো বটে, কিন্তু জিজ্ঞেস করলে একদম এত সুন্দরভাবে বলে দেবেন। আমি যখন জীবনের প্রথম মানুষের সঙ্গে আমি মৌচাক করতে যাচ্ছি, আমাদের যথেষ্ট নার্ভাস ছিলাম, তো অত উত্তম কুমার মধ্যেও নেই, আর আমি তখন সবই 3-4 বছর হয়েছে। তো সেই উত্তম কুমার এসে যেতে প্রথমে আসুন বলতে আমরা আপনি দয়া করে আসুন করবেন না, এসো তো করে এত সহজ করে দিলেন। বড় ভাই ছোট ভাইকে যেমন করে গার্ড করে সেরকম করে গার্ড করে ছবিতে পাঠ করেন, বড় ভাই ছোট ভাইকে যেমন করে গার্ড করে সেরকম করে গার্ড করে ছবিতে পাঠ করেন। মৌচাক আজ থেকে 50 বছর আগেকার পুরনো ছবি। আমি গ্যারেন্টি দিতাম যে আজও যদি টিভিতে আজও সব লোক বসে পড়বে ছবিটা দেখবার জন্য। মৌচাক সত্যি অবশ্যই তাই, মৌচাক দেখেছি, সত্যিই খুব সুন্দর ছবি, কথাটা একদম। I was very happy to work with everybody. সবার সঙ্গে আমার best of relation. Everything is fine. তবে এটা চাইবো যে আপনি এবং কোয়েলদি এরা সবাই ভীষণ ভালোভাবে আমাদের ইন্ডাস্ট্রিতে আরও অনেক অনেক কাজ আপনাদের পাই, এবং বাংলা সিনেমা যাতে হারিয়ে না যায় মানুষের মন থেকে। কোনো ভালো কিছু পেলে তবেই দেখবো, আদারওয়াইজ দেখবো না, এরকম একটা মশলাদার কিছু না হলে দেখবো না। তো সেটা যেন হারিয়ে না যায় মানুষের থেকে, আবার সেই যে জায়গাটা চলে আসুক, সেটা অবশ্যই চাইবো। Thank you. ওনার কথা শুনে কি মনে হলো? আসলে অভিনেতা উত্তম কুমারের ভিতরে লুকিয়ে থাকা ভালো মানুষটার কথা আপনি হয়তো শুনে থাকবেন, কিন্তু তার সাথে একসাথে কাজ করা মানুষজনেরা যারা আজও আছেন, তারা যা বললেন সেটার প্রমাণ আপনারা পেলেন। এবার শুনুন তার স্ত্রী গৌরীদেবীকে লেখা একটা চিঠি, এবং এটা শুনেই আপনাদের যদি বিবেক থাকে তাহলে আপনি কমেন্টস না করে পারবেন না। শুনুন গৌরীদেবীকে লেখা চিঠি। প্রিয় গজু, মানুষ ভাবে এক, হয় আর এক। ভেবেছিলাম যে বম্বে মাদ্রাজকে কেন্দ্র করে কলকাতার অর্ধকৃত ছবিগুলো শেষ করব, কিন্তু সে গুড়ে বালি পড়ল যখন জানতে পারলাম যে ওরা কেউই কলকাতা ছেড়ে আসতে রাজি নয়। আরও হতাশ হয়ে পড়লাম যখন দেবেশ খবর দিলেন যে প্রডিউসাররা এর পরের মাস থেকে আর টাকা দিতেও রাজি নয় যদি আমি কলকাতায় ফিরে না যাই। দুটো ঘরওয়ালা একটা ফ্ল্যাটও দেখেছিলাম তোমাকে এনে রাখবো বলে, কিন্তু টাকাই যদি না আসে কার ভরসায় আমি ফ্ল্যাট নেব? আর আমি বা না খেয়ে কতদিন এখানে পড়ে থাকব? নানা রকমের ভাবনা ছেঁকে ধরেছে, কি করব বুঝে উঠতে পারছি না। এও ভেবেছিলাম যে শক্তি সামন্ত হয়তো কিছু করলেও করতে পারে, সে বিষয়ে ওর সঙ্গে কথা হয়েছিল, কিন্তু এমনটাই ভাগ্য। দেখো যে শক্তি সামন্তও ঠিক সেই সময়ে পড়ে হাসপাতালে ভর্তি হলেন। কোনো দিক দিয়ে কোনো আশা ভরসা পাচ্ছি না। দেবেশ দয়া করে ওর যে ফ্ল্যাটে থাকতে দিয়েছে সেটাও 14 সেপ্টেম্বরের মধ্যে ছেড়ে দিতে হবে, কেননা রঞ্জনা পুজোর ছুটিতে এখানে থাকবে। অগত্যা আপাতত আলোর ফ্ল্যাটে গিয়ে ওঠা ছাড়া আর কোনো গত্যন্তর খুঁজে পাচ্ছি না। অসীমকে পাঠিয়েছিলাম, অসম্ভব খরচা বাড়িয়ে লাভ কি? অসীমের কাছে আমার দুরবস্থার কথা সব জানতে পারবে। নিতাদিকে জিজ্ঞেস করে আমাকে যত শীঘ্রই পারো জানাবে যে ওখানে ফিরে যাওয়ার ব্যাপারে কোন সময়টা প্রশস্ত, তাহলে যত শীঘ্রই পারি আমি এখান থেকে ফিরে যাব। এখানে আর একেবারে ভালো লাগছে। আমি 4 তলা বাড়ির ভাড়াটা ও আলিপুরের বাড়ির ভাড়াটা নিয়ে কোনো রকমে যদি চালিয়ে দাও আমার মনের এবং শরীরের
ভীষণ উপকার হবে। মায়ের টাকা ও আমার এখানকার শুধু খাওয়ার টাকাটা অসীম ওখান থেকে যা হোক করে বলেছে পাঠিয়ে দেবে। তারপর জানি না কি হবে। সবাই চোখের সামনে একরকম, আর চোখ ফেরালেই অন্যরকম। এর ওপর তুমি যদি এখানে আসার ও থাকার বায়না করো তাহলে ভীষণ ক্ষতি। কেননা এখানে ফ্ল্যাট নিতে গেলে কমপক্ষে 600 টাকা জমা দিতে হবে। ছবির এখানে চেষ্টা করছি, কাজের চেষ্টা চলছে। যদি একখানা বাংলা ছবিও এখানে করতে পারি তাহলে আমি কথা দিচ্ছি নিশ্চয়ই এখানে নিয়ে আসব। তবে কাজ কিছু না হলে বা পেলে আমাকে ফিরে যেতেই হবে। গৌতমের জন্মদিন বেশ ভালোই কেটেছে। ওরা এখানে খুব ঘুরে বেরিয়েছে। তুমি একেবারে মন খারাপ করো না। সময় যখন খারাপ পড়ে তখন মুখ বুজে সব কিছু সহ্য করতে হয়। আমি জানি এই চিঠি পড়ে তোমার খুব মন খারাপ হয়ে যাবে, কিন্তু উপায় একটা কিছু না বের করলে কি করে কি হবে বলো? দু একটা বাংলা ছবি এখান থেকে হওয়ার কথা যে হচ্ছে না এমনও নয়, হচ্ছে। তবে যতক্ষণ কাগজপত্রে সইসাবুত না হচ্ছে বিশ্বাস কি বলো? তুমি একদম মন খারাপ করো না। এই সময় তুমি মন খারাপ করলে শরীরের দিক থেকে আমাদের দুজনেরই ক্ষতি। আমার জন্য অনেক কষ্টই তো সহ্য করলে, আর এই কটা দিন একটু সহ্য করো। মায়ের খবরাখবর করো, আর বুড়ো আতঙ্কের বোঝা না বাড়িয়ে আমার যেন একটু খবরাখবর করে। সপ্তাহে অন্তত একখানা করে চিঠি দিও। ইতি বণিক। মহানায়ক উত্তম কুমারের স্ত্রী গৌরীকে লেখা চিঠি। শেষ বয়সে আলাদা থাকলেও পারিবারিক সম্পর্ক অটুট ছিল। গৌরীকে তিনি ডাকতেন গজু, আর গৌরী মহানায়ককে বণিক বলে সম্বোধন করতেন। চিঠিতে উঠে এসেছে একজন সুপারস্টারের সংগ্রামের কথা। আহা জীবন, বাইরে থেকে চকচকে জীবনটার ভেতরে কষ্ট ঠাসা। এবার সব শেষে মহানায়কের আরেকজন ভক্ত অভিনেতার নিজের জবানবন্দি শুনুন আশিস তরু মুখোপাধ্যায়ের অনুলিখনে। তুমি মিঠুন না? হঠাৎ পরিচিত কণ্ঠস্বর শুনে চমকে উঠে দেখি স্বয়ং উত্তম কুমার। প্রণাম করে বললাম, আপনি ভিড়ের মধ্যে আমায় কি করে চিনলেন? বললেন, সে কি, তোমায় চিনব না? বম্বের মতন জায়গায় তুমি কত কষ্ট করে অভিনয় চালিয়ে যাচ্ছ। ফিল্ম দুনিয়াটা বড় কঠিন জায়গা। একটু জমির জন্য কত লড়াই না করতে হয়। এখানে কেউ কারোর জন্য জায়গা ছেড়ে দেয় না, জোর করে আদায় করে নিতে হয়। মনে রাখবে, বড় তোমায় হতেই হবে। তোমার মধ্যে সে জেদ আছে। কথাগুলো বলে সোজা সেলিব্রেশন পার্টির লনে চলে গেলেন উত্তম কুমার। তার হিন্দি ছবি অমানুষ সুপারহিট হওয়ার দৌলতে বিশাল পার্টি দিয়েছেন প্রযোজক পরিচালক শক্তি সামন্ত। ওই ঘটনার বেশ কিছুদিন পরে আমি শুটিং করছি চান্দে ভ্যালি স্টুডিওতে। তখন আমার কিছুটা নাম হয়েছে সুরক্ষার দৌলতে। হঠাৎ দেখি সেটে ঢুকছেন উত্তম কুমার। আমি তাড়াতাড়ি ছুটে গিয়ে ওকে প্রণাম করলাম। বললেন, দরকার আছে তোর সঙ্গে। আমি তো অবাক, আমার সাথে দাদার কি দরকার থাকতে পারে? তার উপর তুমি থেকে তুই সম্বোধনে আমি আরো বিস্মিত। আমি আনন্দে লাফিয়ে উঠে বললাম, তুমি আমাকে ডেকে পাঠালেই পারতে। তুমি শুধু শুধু কষ্ট করে আমার কাছে ছুটে এলে কেন? আমার কথায় দাদা হেসে বললেন, না এলে তোর শুটিংটা কি দেখতে পেতাম? হ্যাঁ, ভালো কথা। মন দিয়ে কাজ করবি, সময় মতো শুটিংয়ে আসবি, তাড়াহুড়ো করে শুটিং শেষ করবি না। যতক্ষণ না নিজে স্যাটিসফাইড হবি ততক্ষণ শট দিবি। জানবি এগুলোই ওপরে ওঠার সিঁড়ি, প্রধান অস্ত্র। পরদিন সকালে উঠেই ছুটলাম দাদার কাছে। বান্দ্রায় উঠেছিলেন একটা ফ্ল্যাটে। ডোরবেল বাজাতেই দরজা খুলেন স্বয়ং দাদা। পা ছুঁয়ে প্রণাম করতেই তাড়াতাড়ি আমার হাত দুটো টেনে বললেন, সব সময় পায়ে হাত দিয়ে প্রণাম করবি না। বললাম, বাবা মা এটা শিখিয়েছেন।
বলে দিয়েছেন গুরুজনদের প্রণাম করবি। সঙ্গে সঙ্গে দাদা উত্তর দিলেন, নিশ্চয়ই করবি, তবে আমার বেলায় বছরে একবার। ব্রেকফাস্টে এসে পুরো লাঞ্চ খাওয়া হয়ে গেল। দাদা শুধু 2 পিস মাখন ছাড়া শাঁকা পাউরুটি চায়ের সঙ্গে খাচ্ছেন। আমি বেনুদির হাতের লুচি, তরকারি, বেগুন ভাজা আর হালুয়া খেয়ে চলেছি। দাদা একসময় খেতে খেতে বললেন, আমার ছবিতে কাজ করবি? ছবির দুটো প্রধান চরিত্র, একটায় তুই করবি, আরেকটায় আমি। কি রাজি? আমি তো আকাশ থেকে পড়ি। দাদার সাথে কাজ করা আমার সারা জীবনের স্বপ্ন। আনন্দে লাফিয়ে উঠে বলি, আমি আবার রাজি হব না। তোমার সঙ্গে কাজ করা আমার পরম সৌভাগ্য। তুমি যখনই ডাকবে আমি তোমার ওখানে গিয়ে শুটিং করে আসব। দাদা সেই ছবিটার নাম কলঙ্কিনী কঙ্কাবতী। ছবিটা পরে দাদাই পরিচালনা করেছিলেন। বেশিরভাগ শুটিং করেছি কলকাতায়। হ্রদ দেখার কলা বেচা দুটোই আমার হয়েছে। দাদা সুপ্রিয়া দেবী মানে বেনুদি সারাক্ষণ আমার উপরে বিশেষ নজর রেখেছেন। ওই ছবিতে দাদার থেকে যা শিখেছি তা ভাঙিয়ে আমার সারা জীবন চলে যাবে। অভিনয়ের সময় হাঁটা চলা, ভাবভঙ্গিমা থেকে শুরু করে কথা না বলে কিভাবে শুধু চোখ আর মাংসপেশি নাড়িয়ে নির্বাক অভিনয়ের অভিব্যক্তি তুলে ধরতে হয় তা কিন্তু প্রথম দাদাই শেখালেন। অভিনয়ের সময় দাদা বলতেন, কখনোই ক্যামেরায় ডাইরেক্ট লুক দিবি না। সোজা তাকালে সুইং করবে, টেরা দেখাবে। সবসময় অ্যাক্টিং করবি না। মাঝে মধ্যে ক্যামেরার সামনে চুপ মেরে থাকবি, আন্ডার প্লে করবি। দেখবি তার এফেক্টটা হবে একেবারে আলাদা। আমার অভিনয়ের মহাগুরু উত্তম কুমার। তিনি নেই, কিন্তু তার স্কুলিং রয়ে গেছে আজও। কথাগুলো মিঠুন চক্রবর্তীর। গেল 16 জুন ছিল ডিস্কো ডান্সার খ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তীর জন্মদিন। বর্তমান যুগে তাকে নিয়ে চলছে নানান পরীক্ষা নিরীক্ষা। তিনি বেঁচে থাকলে কেমন দেখতে হতেন ইত্যাদি নানান কিছু। আপনারা যারা এইসব কাঁটাছেঁড়ায় ব্যস্ত আছেন থাকুন, তবে মন থেকে বলি, আমার কিন্তু তার এই লুকটাই পারফেক্ট বলে মনে হয়। কি আপনাদেরও তাই মনে হচ্ছে তো? আরেকটি কথা কি মনে হয় জানেন, পরবর্তীতে তার বংশের নামটুকুও কেউ ধরে রাখতে পারলেন না। উত্তম কুমারেরা 3 ভাই ছিলেন মহান অভিনেতা। উত্তম পুত্র গৌতম অভিনয় জগতে আসেননি। গৌতমের ছেলে অর্থাৎ উত্তম কুমারের নাতি গৌরব, তার মধ্যেও মহানায়কের কোনো লক্ষণ দেখা যায় না। সর্বকালের সেরা নায়ক হিসাবে উত্তম কুমারই ছিলেন, আছেন ও থাকবেন আমাদের মনের